মন্দির ভাঙলে মিছিল করো আর মন্দির ডুবলে চুপ। দেশের খেয়ে দেশের পরে ভিন্ন কেন রূপ? আজকে এরকম আমরা কেন দেখতে পাই? যখন আপনাদের কোনো সমস্যা ছিল না তখন আপনারা দাবি দেওয়া তুললেন। আজকে আপনাদের মন্দির, আজকে আপনাদের উপাসনালয় আজকে বানের পানিতে ভেসে যাচ্ছে। আজকে আপনি ভারতের কাছে বলতে পারতেছেন না, এরকম ভিন্ন কেন রূপ ভাই? ফেনী নদীর পানির যে চুক্তি সেইটা বাতিল করতে হবে। ফেনী নদী থেকে আর এক ফোঁটা জলও ভারতে যেতে পারবে না। ছেলের সাথে আমি বিগত 2-3 দিন আমি কালকে একটু কথা বলতে চাইছিলাম, আব্বু নে কই কথাটা কইতে আমার বুকটা ফাটি গেছে ভাই। আমি আর সহ্য করতে বিগত আজকে 2 দিন আমার খানা দানা নাই ভাই। আমি এই যে বাঁধ নির্মাণের বিষয়ে যে কথাটা আসলো, বাঁধ নির্মাণ বা ভারত সংখ্যালঘু সফট কার্ড, আসলে এই কথাটা খুবই প্রাসঙ্গিক। যে এইবার আপনি দেখবেন যে গোবিন্দ বাবুকে আমি একটু অনুরোধ করবো, আপনি পাবনা একটু খবর নিয়ে দেখবেন এবং কিশোরগঞ্জে, সেই জায়গায় আপনার সম্ভবত কিশোরগঞ্জে হিন্দুরা ধরা পড়ছে মন্দির ভাঙতে গিয়ে। আপনি যদি ইতিহাস দেখেন যে সিকিম হায়দ্রাবাদ দখলের আগেও সে জায়গায় সংখ্যালঘু নির্যাতন হয়েছিল এবং প্রশাসনে হিন্দুরাই ছিল। তো এইটা একটা ট্রাম্প কার্ড যে সংখ্যালঘু নির্যাতন হইতেছে, এটা না হইলে সিকিম দখল হওয়া সম্ভব ছিল না। সিকিম কিন্তু একটা বুদ্ধ স্টেট ছিল। এরপর হলো হায়দ্রাবাদ নিজাম শাসিত মুসলিম স্টেট ছিল, তারা পাকিস্তানে যেতে চাচ্ছিল এবং রাজাকার প্রথম বাহিনী গঠিত হয়েছিল 1938 সালে হায়দ্রাবাদে। রাজাকার একটা ভলান্টারি ফোর্স। তো সে জায়গায় সংখ্যালঘু নির্যাতন হয়েছে। ভারত অপারেশন পোলোর মাধ্যমে 1948 সালে 13ই সেপ্টেম্বর থেকে 18ই সেপ্টেম্বর সেটা অকুপাই করে নিছে। এরপর সিকিম নিল, এখন আছে বাংলাদেশ এবং বাংলাদেশ দখল করে নিতে তারা অলরেডি প্ল্যান করছে, ঘোষণা দিছে। এই সংখ্যালঘু নির্যাতনটা হওয়ার ফলে যদি হাসিনা থাকতো আরো এরকম সংখ্যালঘু নির্যাতন হইতো, বাংলাদেশ তারা দখল করে নিতে পারতো। তাদের এই অ্যাসেটটা ফেল হয়ে গেছে। ইন্ডিয়ার সবচেয়ে বড় লস এইখানে যে বাংলাদেশে যারা যে কূটনৈতিক সক্ষমতা হারাইছে, এটা তাদের প্যানিক না, যেটা আমরা মনে করতেছি তাদের মেইন প্যানিক এবং এপিডেমিক হয়ে গেছে এখন, যে তাদের অখণ্ড ভারতের স্বপ্নটাকে মধ্যে কুড়ালের আঘাত পড়ছে। সেকেন্ড যে বিষয়টা আমি বলবো যে ভারত বাদ দিতে, ভারত বাদ কতটা দিছে সেটা, এই অ্যামাউন্টটা একটু জানতে চাই যদি আপনারা বলতেন। 3600 অলরেডি বাদ আছে ছোট বড় ড্যাম সহ, আরো 1000 নির্মাণাধীন। এই বাংলাদেশের যেখান দিয়ে ওই পানিগুলো আসতেছে সেই জায়গায় যদি বাঁধগুলো না থাকতো, নদীর নাব্যতা এবং পানির স্বাভাবিক প্রবাহ থাকতো, আমরাও সম পরিমাণে পানি পেতাম, আমরাও হাইড্রো ইলেকট্রিসিটি উৎপাদন করতে পারতাম। আর এখন সব বিদ্যুৎ ভারতে যায়, ভারত থেকে আমরা কিনে আনি, আর যত কষ্ট আমাদের হয় গ্রীষ্মকালেও পানি আমরা পাই না। আমার এই মুহূর্তে দাবি, দয়া করে, তারেক ভাই হয়তো এই অনুষ্ঠানে ছিলেন, হয়তো উনি অনুষ্ঠানটা দেখবেন, তার কাছে আমার এই দাবি যে ভাই অনতিবিলম্বে ফেনী নদীর পানির যে চুক্তি সেইটা বাতিল করতে হবে। ফেনী নদী থেকে আর এক ফোঁটা জলও ভারতে যেতে পারবে না। ফেনী নদীর নাম শহীদ আবরার নদী রাখতে হবে। একটা শব্দ ইউজ করতেছে, আমি এই শব্দটা ইউজ করতে চাই না, এটার বিপক্ষে। আমি এখানে সবাই বলার চেষ্টা করতেছে যে বন্যা, হ্যাঁ আমি এটাকে বন্যা বলতে চাই না এনামুল হক মনির ভাই, আমি এটাকে রাজনৈতিক বন্যা বলতে চাই। এটা একটা রাজনৈতিক বন্যা। এনামুল হক মনির ভাই, আপনি কি জানেন আজকে যদি আওয়ামী লীগ সরকার ক্ষমতায় তো এই স্বৈরশাসক শেখ হাসিনা বাংলাদেশে ক্ষমতায় থাকতো, তাহলে কি ইন্ডিয়া বিনা নোটিসে পানি ছেড়ে দিত কিনা? এই প্রশ্নটা আমি আপনার মাধ্যমে আপনার আলোচক বিন্দুর কাছে রাখতে চাই। যদি শেখ হাসিনা ক্ষমতা থাকতো তাদের নোটিসের মাধ্যমে পানিটা ছেড়তো। আজকে কেন, কি কারণে, কোন জিদ্দে, কোন হিংসার কারণে বিনা নোটিসে আমাদেরকে পানিটা ছেড়ে দিল? আমাদেরকে এটা আগাম কেন জানান দিল না? তার কারণটা কি? তার পেছনের রহস্যটা কি? আমরা সেটা বাংলাদেশের মানুষ এবং বাংলাদেশ জানতে চাই তাদের কাছে। কেন বিনা নোটিসে আমাদেরকে পানি ছেড়ে দিয়ে আজকে আমাদের মানুষকে পানির ভিতরে চুবিয়ে মারার কি পরিকল্পনা? এটা রহস্য বাংলার মানুষ জানতে চায়। ইন্ডিয়াকে এটা জবাব দিতে হবে, ইন্ডিয়াকে এটা জবাব দিতে হবে, জবাব চাই। ঠিক আছে এনামুল হক মনির ভাই, আজকে সবচেয়ে দুঃখের বিষয় ঘটনাটা হলো, আপনি আপনার মাধ্যমে অনেক সোর্স আছে, আপনি একটু খোঁজ খবর নেওয়ার চেষ্টা করবেন। ফেনী সদর থানা, লেমুয়া, ধর্মপুর, ওখানে 1000 পরিবার এখন আটকা পড়ে আছে। ওখানে কোনো ত্রাণ এখনো পর্যন্ত পৌঁছা নাই, কোনো উদ্ধার কর্মী এখনো ওখানে যাইতে পারে নাই। ঠিক আছে, 1000 ফ্যামিলি ওখানে আটকা পড়ে আছে। ওদের ফ্যামিলি আমার সাথে এই যে একটা ভাই আছে ফেনীর, ঠিক আছে, উনি সারা 2 দিন ধরে কান্নাকাটি করতেছে। 2 দিন। মনির ভাই আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম। জি ভাই বলুন। জি ভাই, আমি আবু মুসা, আমরা একসাথে থাকি ভাই। আমি মালদ্বীপ প্রবাসী, আমার বাড়ি ফেনী। বিগত 2 দিন আমার ফ্যামিলির সাথে কোনো যোগাযোগ করতে পারতেছি না ভাই। তো এটা আপনারা একটু দয়া করে কিভাবে দেখবেন, আপনারা প্যানেলে দেখবেন। তো আমার ঠিকানাটা হলো ফেনী, আমার ঠিকানাটা হলো ফেনী লেমুয়া ইউনিয়ন, ধর্মপুর গ্রাম, পোস্ট অফিস ধর্মপুর। আমার ছেলের সাথে আমি বিগত 2-3 দিন আমি কালকে একটু কথা বলতে চাইছিলাম, আব্বু নে কই কথাটা কইতে আমার বুকটা ফাটি গেছে ভাই।
আমি আর সহ্য করতে বিগত আজকে 2 দিন আমার খানা দানা নাই ভাই, আমি কি করি ভাই, কোথায় যাই আমি যাইতে পারতেছি না ভাই। আপনার মাধ্যমে এগুলো কেমনে দেশবাসীকে একটু সহযোগিতা চাই, কি করবো ভাই, আর কিছু আমার তো বলার যে আমরা চেষ্টা করবো, বলতে পারতেছি না ভাই। দায়িত্বরত টিম রয়েছে ওনাদের সাথে যোগাযোগ করে বিষয়টা অবগত করার, অবশ্যই আপনারাও দোয়া করবেন। আমরা ফেনী থানা লিমু ইউনিয়ন গ্রাম ধর্মপুর ভাইজান মনির ভাই, ফেনী থানা লিমু ইউনিয়ন গ্রাম ধর্মপুর 500-র উপরে আছে লোকবন্দি ছাদের উপরে ভাইজান। আমার মনে হয় যে খাবার নাই, কোনো পানিও নাই, কোনো খাবার নেই, কি আছে না আছে একমাত্র উপরে আল্লাহ জানে ভাই। জি আচ্ছা, আমরা চেষ্টা করছি অবশ্যই, ইনশাআল্লাহ আশা করছি ওনাদের। জি মনির ভাই এক মিনিট, মনির ভাই আপনার মাধ্যমে ওই ফেনী ধর্মপুর লেমুয়া থানা 9 নং ইউনিয়ন, ঠিক আছে, ওই 9 নম্বর ইউনিয়ন, এখানে আপনার যদি কোনো রেস্কিউ টিম থেকে কোনো সোর্স থাকে, কোনো হেলিকপ্টারের কোনো ব্যবস্থা থাকে, এটাও আমাকে একটু আপনি নাম্বার দেওয়ার চেষ্টা করবেন, আর আপনি একটু চেষ্টা করবেন। ওখানে এখন পর্যন্ত ত্রাণও যায় নাই, কোনো উদ্ধার কর্মী এখনো পর্যন্ত যায় নাই। ওরা ওখানে কি আছে না মরে গেছে না বেঁচে আছে, এটারও কোনো এখনো আমরা এখান থেকে যে ভাইটা যে আব্দুর রব ভাই কথা বলে 2 দিন ধরে কান্নাকাটি করতেছে, তারা কোনো মতে সান্ত্বনা দিতে পারতেছে না। তারে আমরা ইতিমধ্যে আমি কোম্পানির সাথে এসআই সাথে কথা বলছি, তাকে দেশে পাঠানোর জন্য চিন্তা ভাবনা করতেছি। অত্যন্ত যদি একটা কিছু হয়, তার অত্যন্ত একটা ক্ষুধার একটা মানুষ, তার ফ্যামিলির মধ্যে কেউই নাই। তো ফ্যামিলির মধ্যে সে এখানে থাকে, তার একটা ছেলে, একটা মেয়ে, একটা ওয়াইফ। আরেকটা সৌদি ভাই আমার থেকে ফোন দিয়েছিল, সেও আমার কাছে একটু সহযোগিতা ছিল। আমি কিভাবে সহযোগিতা তাদের করবো, এদের কষ্টে কান্না আমার বুকটা ফেটে যাচ্ছে। এই মুহূর্তে আমাদের খুব প্রয়োজন, আমরা পাল্টা অভিযোগ আরো এইসব না দিয়ে আমরা তাদেরকে কিভাবে বাঁচাতে পারি, কিভাবে সাহায্য সহযোগিতার হাতটা পাড়ি দিতে পারি, আমরা সেই দিকে আমাদের এখন মনোযোগ দেওয়া উচিত আমি মনে করি। পাল্টা অভিযোগ আমার এখন বর্তমানে এই সময় থেকে আমরা এটা বিরত থেকে তাদেরকে কিভাবে হেল্প করতে পারি, কিভাবে সাহায্য করতে পারি, আপনার একটা বার্তার মাধ্যমে তারা কিভাবে একটু সাহায্য হেল্প করতে পারে, রেস্কিউ টিম গুলা যা আছে তাদের সাথে আমরা কিভাবে যোগাযোগ করতে পারি কন্টিনিউ, তাদেরকে আমরা এই ঠিকানাগুলো বললাম এগুলো তাদের কাছে পৌঁছে দেওয়া। ওখানে প্রায় 1000 মতো মানুষ বন্দী হয়ে আছে, ওখানে কোনো উঁচু ভবন নাই, উঁচু বিল্ডিং নাই। চেষ্টা করব অবশ্যই ওখানে পৌঁছানোর, যারা দায়িত্বরত রয়েছে রেস্কিউ টিম তাদের সাথে যোগাযোগ চেষ্টা করছি অবশ্যই। জি ধন্যবাদ মনির ভাই, এটা একটু আপনি একটু দেখেন। ঠিক আছে, জি ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। ইউসুফ খান। জি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মনির ভাই আমাকে শোনা যাচ্ছে? জি শুনতে পাচ্ছি। জি ধন্যবাদ মনির ভাই এবং আজকের অতিথিবৃন্দ সকলকে ধন্যবাদ। আসলে বাংলাদেশের এখন যে একটা অবস্থার মধ্যে দিয়ে বাংলাদেশ যাচ্ছে, এই মুহূর্তে আসলে ভালো থাকার কোনো উপায় নেই। কারণ হচ্ছে আজকে আমাদের একের পর এক বিপদ। আজকের যে বিপদটা সেটা হচ্ছে 1971 সালের পরের থেকে, 1971 সালে যখন বাংলাদেশটা স্বাধীন হওয়ার পরে ভারত আমাদেরকে সহযোগিতা করছিল, তারা আমাদের সহযোগিতা করছিলেন এবং যারা তখন স্বয়ং মুক্তিযোদ্ধা করেছেন তারা বলেছেন যে তারা যতটুকু পরিমাণ সহযোগিতা করছেন তার থেকে বেশি আমাদের দেশটাকে লুটে নিয়ে গেছে। আজকে সেই সহযোগিতার দোহাই দিয়ে মনির ভাই আমি আপনাকে বলি, আজকে সেই সহযোগিতার দোহাই দিয়ে আজকে বাংলাদেশের উপরে যেই মানে নির্যাতনটা করতেছে, এমন কোনো বছর নাই, এমন কোনো মাস নাই, এমন কোনো দিন নাই যে এই ভারতের আগ্রাসন থেকে বাংলাদেশটা মুক্তি পাচ্ছে। আপনি দেখেন এই 15-16টা বছর ধরে যে স্বৈরাচারী হাসিনাকে বসিয়ে রেখে, পুতুলের মতো বসিয়ে রেখে তারা তাদের যত মানে সুযোগ সুবিধা ছিল তারা সবকিছু নিয়ে নিয়েছে। আজকে যখন একটা ছাত্র আন্দোলনের মাধ্যমে গণবিপ্লবে পরিণত হয়ে আজকে যখন এই স্বৈরাচারী হাসিনাকে এক কাপড়ে তাকে এই বাংলাদেশ থেকে বিদায় করতে বাধ্য করেছে, সেই ছাত্র আন্দোলনের মধ্যে দিয়ে যখন আজকে শেখ হাসিনা বাংলাদেশ থেকে চলে গেছে, তারপরেই আজকে আবার নতুন একটা ষড়যন্ত্র শুরু হয়ে গেছে। সেটা হচ্ছে ভারতের আপনার এই যে ফারাক্কা বাঁধ, তারপর আপনার যে বাঁধগুলো আছে এইগুলা খুলে দিয়ে আজকে বাংলাদেশকে তারা ডুবিয়ে মারতে চায়। আজকে দেখেন মনির ভাই আমি আপনাকে একটু বলি, আপনি কয়েকদিন আগেও দেখেছেন যে যখন শেখ হাসিনা ক্ষমতা থেকে চলে যাওয়ার পরে আপনার যখন ডক্টর ইউনূস সাহেব যখন আপনার আসার পরে দেখেছেন আপনারা দেখেছেন যে হিন্দুরা আপনার বাংলাদেশে মিছিল করেছে। এই মিছিলের পরিবর্তে তাদের যে দাবি দেওয়া সেটার থেকে কিন্তু দেখেছেন ভারতের মিডিয়াগুলো
যেভাবে সোচ্চার হয়ে, যেভাবে বাংলাদেশকে ধিকৃত করে, যেভাবে বাংলাদেশকে অপমানিত করে, যেভাবে তারা নিউজ করেছে, এটা আসলে আসলে বুঝে আসে না কিভাবে নিউজ করে। অথচ আজকে কিছুক্ষণ আগে গোবিন্দ দাদা আপনার এখানে ছিল। গোবিন্দ দাদা ভারতের হিন্দু মহাজোটের একজন নেতা। তিনি বলেছেন যে আমাদের এই দেশের হিন্দুদের কোনো সমস্যা নেই, অথচ তারা কিভাবে নিউজ বানাচ্ছে। আজকে দেখেন, যখন এই ভারতের বাদ ছেড়ে দেওয়ার কারণে আজকে আমাদের বাংলাদেশটা আপনার এই কি বলে এই ফেনী সহ তারপরে সিলেট এইগুলা তো আপনার হিন্দু অধ্যুষিত এলাকা। আজকে যখন এখানে হিন্দুরা যখন কষ্ট পাচ্ছে, তখন আজকে ভারত কোথায়? আজকে কোথায় ভারত? তাদের মায়া কান্না কোথায়? আজকে তাদের মায়া কান্না নেই। মনির ভাই, আমি একটু বলি, সেটা হচ্ছে যে এই আপনার এই হিন্দুদের ব্যাপারে একটা কথা বলি, সেটা হচ্ছে যে মন্দির ভাঙলে মিছিল করো আর মন্দির ডুবলে চুপ, দেশের খেয়ে দেশের পরে ভিন্ন কেন রূপ। আজকে এরকম আমরা কেন দেখতে পাই? যখন আপনাদের কোনো সমস্যা ছিল না, তখন আপনারা দাবি দেওয়া তুললেন। আজকে আপনাদের মন্দির, আজকে আপনাদের উপাসনালয় আজকে বানের পানিতে ভেসে যাচ্ছে। আজকে আপনি ভারতের কাছে বলতে পারতেছেন না। এরকম ভিন্ন কেন রূপ ভাই? এরকম ভিন্ন রূপ থাকার কোনো প্রশ্ন আসে না। কারণ আমরা যে দেশে জন্মেছি, আমরা যে দেশে বড় হয়েছি, এটাই আমার দেশ। আমার দেশে আমরা কিভাবে থাকবো, কেমন করে থাকবো, এটা পুরোটাই আমাদের দেশের ব্যক্তিগত ব্যাপার। এই ব্যাপারে নাক গলানোর অধিকার কারণ নাই।